আমাদের বঙ্গোপসাগরে কিন্তু পলিমাটি জমে ভরাট হয়ে হয়ে আজও কিন্তু জমি তৈরি হচ্ছে। এখন ভারত বুঝতে পেরেছে যে বাংলাদেশ তৈরি হচ্ছে এখনও। এই তৈরি হওয়াটাকে নষ্ট করার জন্য আমাদের বাংলাদেশের ৫৪টা নদীর উজানে কিন্তু অসংখ্য বাঁধ ওরা দিয়ে রেখেছে, যাতে করে এই পলিমাটি এই নদীগুলোর মধ্য দিয়ে এসে বঙ্গোপসাগরে জমা হতে না পারে। এমন একটা দেশকে আমরা বন্ধুর দেশ বলি, সেই দেশটা আমাকে কিভাবে ভালো রাখবে? ভারতের সঙ্গে আমাদের কেমন সম্পর্ক থাকা উচিত বলে আপনি মনে করেন? দেখেন যে বাংলাদেশের ৫৪টা নদী আছে, যে নদীগুলো ভারতের সাথে আমাদের সম্পর্ক আছে। আমাদের বাংলাদেশ তৈরি হয়েছে কিভাবে হয়তো আমরা সকলে জানি, আবার অনেকে জানি না। আমাদের বাংলাদেশ কয়েক লক্ষ কোটি বছরের হিমালয়ের পলিমাটি বন্যার পানিতে এসে এসে ভেসে ভেসে এই যে ৫৪টা নদীর মধ্য দিয়ে পলিমাটি ভরাট হয়ে হয়ে কিন্তু আজকে আমাদের এই বাংলাদেশ তৈরি হয়েছে। এবং আপনি তো এটাও জেনে থাকবেন যে আমাদের বঙ্গোপসাগরে কিন্তু পলিমাটি জমে ভরাট হয়ে হয়ে আজও কিন্তু জমি তৈরি হচ্ছে। এখন ভারত বুঝতে পেরেছে যে বাংলাদেশ তৈরি হচ্ছে এখনও। এই তৈরি হওয়াটাকে নষ্ট করার জন্য আমাদের বাংলাদেশের ৫৪টা নদীর উজানে কিন্তু অসংখ্য বাঁধ ওরা দিয়ে রেখেছে, যাতে করে এই পলিমাটি এই নদীগুলোর মধ্য দিয়ে এসে বঙ্গোপসাগরে জমা হতে না পারে। এমন একটা দেশকে আমরা বন্ধুর দেশ বলি, সেই দেশটা আমাকে কিভাবে ভালো রাখবে? আপনি কিভাবে এই প্রশ্নটা করেন যে আমরা কিভাবে তাদের সাথে ভালো সম্পর্ক আমাদের থাকবে? ওরা তো চায় না আমাদের সাথে ভালো সম্পর্ক থাকুক। যে দেশটা আমার সাথে আমাকে স্বীকারই করে না, সে দেশের সাথে সম্পর্ক রাখতে চাওয়া, এটা আসলে আমি কি বলবো এটাকে, মানে আমি ভাষা খুঁজে পাচ্ছি না। আমি এই জন্য বলবো যে ভারতের সাথে সম্পর্ক রাখতে চাওয়া এটা যেমন দেশের সার্বভৌমত্বের জন্য হুমকি। শেখ হাসিনা ভারতের সাথে সম্পর্ক রাখতে গিয়েই আমাদের বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্যই বানিয়ে ফেলেছিল। শেখ হাসিনা তো পদ্মা করেছে, শেখ হাসিনা মেট্রো রেল করেছে, শেখ হাসিনা আপনার রাস্তাঘাট করেছে, শেখ হাসিনা অনেক কিছু করেছে। আমরা কেন তাকে দেখতে পারি না? হয়তো শেখ হাসিনা এতদিন এই প্রশ্নের উত্তর খুঁজে দেখেন নাই। আমরা দেখতে পারি না তাকে এই জন্য যে সে যা কিছু করেছে সব ভারতের জন্য করেছে। পদ্মা সেতু করেছে এই যে আপনার বেনাপোল দিয়ে এসে, কলকাতার বেনাপোল দিয়ে এসে এইটা ত্রিপুরার হয়ে ঢুকে 7 সিস্টারে, যাতে করে তাদের পণ্য খুব ইজিলি যাতে দিতে পারে। আমাদের খাগড়াছড়ির রামগড় নাম শুনেছেন হয়তো। রামগড়ে আপনার স্থলবন্দর তৈরি করেছে। কেন তৈরি করেছে? এই যে পদ্মা দিয়ে নিয়ে যাবে, এই যে আপনার রামগড় দিয়ে এরা মাল নিয়ে যাবে, পণ্য নিয়ে যাবে। তাহলে যে এখানে আপনার ৩৬০ কিলোমিটারের মতো জায়গা ট্রানজিট এখানে, এটা হয়তো এদিক ওদিক হতে পারে। এই ট্রানজিটটা আমরা দিচ্ছি তাকে, ইজিলি দিয়ে দিচ্ছি। অথচ আপনি এটা জেনে অবাক হবেন, নেপাল থেকে আপনার ওই যে হিলি আছে না, আমাদের রংপুরের ওইদিকে দিয়ে যে রুটটা আছে, এখানে মাত্র ৩০-৩৬ কিলোমিটারের মতো আপনার ট্রানজিট এখানে। এই ট্রানজিট এরা দিতে চায় না। এবং আপনার ওই যে ত্রিপুরার সিলেট থেকে আমাদের খাগড়াছড়ি আসার জন্য, যে সরাসরি আসার জন্য ত্রিপুরা দিয়ে যে ট্রানজিটটা আছে, এখানে প্রায় মানে ৭০-৮০ কিলো মতো ট্রানজিট আছে। ৭০-৮০ কিলো। আর এদিকে আমি যদি বাড়িয়ে ধরি, এদিকে ৫০, এদিকে ১০০ যদি ধরি ১৫০, তাহলে ১৫০ যদি আমি ২ গুণও যদি করি, তাহলেও আপনার আমাদের এক ট্রানজিটের মতো আসে না। তাহলে এই যে ওরা আমাদেরকে অল্প ট্রানজিট দিতে চায় না, আমরা তাদেরকে ৩৬০ কিলোর মতো ট্রানজিট দিয়ে দিচ্ছি। তাহলে ভাই আমরা খালি কি দিয়ে যাব? আমরা কি কিছু নেব না? আমরা কি কিছু পাবো না? নেপাল আমাদেরকে বিদ্যুৎ দিতে চায়, আমরা নিতে পারতেছি না, চাইলেও নিতে পারতেছি না। কেন দিচ্ছে না আমাদেরকে? তো এমন একটা দেশকে কেন আমরা দিব ভাই? কীভাবে তাদের সাথে সম্পর্ক তৈরি হবে? তাদের সাথে সম্পর্ক সেদিন তৈরি হবে যেদিন আমাদেরকে এই ট্রানজিটগুলো আমাদেরকে দিবে।
যেদিন আমাদেরকে এই তিস্তার বাঁধগুলো, যে সুষম পানি বন্টনগুলো দিবে, আমাদেরকে যখন বন্যার পানিতে ভাসাবে না আমাদেরকে, তখনই তাদের সাথে সম্পর্ক অটোমেটিক তৈরি হয়ে যাবে। ভারতের নাগরিকদের সাথে আমাদের শত্রুতা নাই, কিন্তু শত্রুতা আছে তাদের পররাষ্ট্রনীতির সাথে, পলিসি। তাদের পলিসির সাথে আমাদের শত্রুতা আছে। ওই দেশের নাগরিকদের এটা বোঝা উচিত। আদিবাসী না বাংলাদেশি, এই বিতর্কে নিয়ে আপনি কি বলবেন? দেখেন ভাই, ওই যে আদিবাসীটা কে আসলে? আদিবাসী না আদিমবাসী? আপনার কি মনে হয়? আমার মনে হয় এটা আসলে আদিবাসী না, এটা আদিমবাসী। আদিমবাসী হইলে লাভ কি? আদিমবাসী হইলে জাতিসংঘের অনেক লাভ আছে। জাতিসংঘের যে লাভ সেটা হচ্ছে শুধু আমাকে না, পৃথিবীর যে সকল রাষ্ট্রে আদিমবাসী আছে সে আদিমবাসীদেরকে কিছু সুযোগ সুবিধা দিয়ে এরা ওই দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের সাথে এরা একটা শত্রুভাবাপন্ন পরিস্থিতি তৈরি করে এবং নিজ দেশেই পরবাসী হিসেবে তৈরি করে ফেলে জাতিসংঘ, এবং পরবাসী তৈরি করে ওদেরকে দিয়ে এই যে আপনার পশ্চিমা কিংবা আমেরিকা জাতিসংঘকে যারা লিড দেয়, মানে নিজ থেকে গুপ্তভাবে তাদের সুবিধার জন্য সে এজেন্ডা বাস্তবায়ন করে। জাতিসংঘ যদি সত্যিকার অর্থে মানবাধিকার এবং এই পৃথিবীর মানুষের অধিকার এবং অস্তিত্ব রক্ষার জন্য কাজ করত, তাহলে আজকে সিরিয়া কোথায়, ফিলিস্তিন কোথায়, ইরাক কোথায়, ইরান কোথায়, এবং এই যে আপনার আফ্রিকার অনেকগুলো দেশে সমসংঘাতপূর্ণ দেশ স্বর্ণ উত্তোলন করে 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 আফ্রিকাকে একেবারে অবস্থা খারাপ করে রেখে দিয়েছে। এমন জাতিসংঘ তো আমাদের দরকার নাই ভাই। যে জাতিসংঘ রক্ষার নামে ধ্বংস করে যাচ্ছে, সেই জাতিসংঘের কথাকে আমি মানব? জাতিসংঘ যদি আমাকে বলে যে ভাই তুমি আগামীকাল থেকে তুমি আজকে চাক না, তুমি আগামীকাল থেকে তুমি এলিয়েন হও, তোমাকে টাকা পয়সা গাড়ি বাড়ি যা লাগে সবই দিব, প্রয়োজনে চাঁদে তোমাকে বাড়ি করে দিব, আমি কি আমার জাতির অস্তিত্ব মুছে ফেলবো? আমি কি আমার পরিচয় মুছে ফেলবো? বাংলাদেশ কেন হয়েছে? বাংলাদেশ হয়েছে বাঙালি জাতির অস্তিত্ব রক্ষা করতে গিয়ে। বাঙালি জাতির যাতে বিলুপ্ত না হয় এই জন্য কি সে উর্দু ভাষায় কথা বলতে চায় নাই, সে বাংলা ভাষায় নিজের ভাষায় কথা বলতে চেয়েছে। এই ভাষা আন্দোলনের পর থেকেই বাংলাদেশের স্বাধীনতার সূত্রপাত হয়েছে। এমন একটা দেশের নাগরিক আমরা, সেই দেশের নাগরিক হিসেবে আমি কেন, আমি হয়তো বাঙালি নই, বাংলাদেশি, তবে আমার তো নিজস্ব স্বতন্ত্র জাতি আছে, এই জাতির পরিচয় তো আমি মুছে ফেলতে পারি না। কিন্তু এই যে জাতিসংঘ আমাদেরকে এভাবে বিতর্কিত তৈরি করে করে, এই যে আমরা অনেকেই রাগ করি, আমাকে যখন আদিবাসী উপজাতি ডাকে, আপনি তো আমাকে আদিবাসী হিসেবে চিনেন আমাকে উপজাতি হিসেবে, তাই না ভাই? তাহলে আপনি আমাকে উপজাতি হিসেবে চিনলেন কী করে? এই উপজাতি শব্দটা কি আকাশ থেকে ভেসে আসছে নাকি? না, নাকি এটা মঙ্গল গ্রহ থেকে আসছে? কোথা থেকে আসে নাই, এটা আসছে জাতিসংঘ থেকে। জাতিসংঘ আমাদেরকে ট্রাইবাল বলতো, এই ট্রাইবাল বাংলায় অনুবাদ করতে গিয়ে ভুলভাল অনুবাদ করছে, যারা অনুবাদক ভুলভাল অনুবাদ করতে গিয়ে আমাকে জাতি থেকে উপজাতি বানায় ফেলছে। আমিও কিছু উপজাতি হইতে 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 এখন 2007 সালের পরে জাতিসংঘ যখন বলছে আমি আদিবাসীদের কিছু ক্রাইটেরিয়া আছে, এই ক্রাইটেরিয়াগুলো আসলে আমি একজন বাংলাদেশের নাগরিক হিসেবে এই ক্রাইটেরিয়া মেনে নিতে পারি না। তো কারণ এই ক্রাইটেরিয়া মেনে নিলেই এরা এখানে এসে নানা ধরনের সংঘাত তৈরি করবে। মানে এখন আমাদেরকে বলবে তোমরা এখন স্বাধীন রাষ্ট্র স্বীকৃতি চাও, যেমনটা ওই যে মিয়ানমারে আরাকানদেরকে অস্ত্র দিয়ে গোলা বারুদ দিয়ে মায়ানমার থেকে বিচ্ছিন্ন করে ফেলার জন্য পায়তারা করছে। ঠিক এইরকম আমাদের পার্বত্য চট্টগ্রামকেও দুদিন পরে দেখবেন যে তারা গোলা বারুদ এখন তো আছেই অলরেডি, এটাকে আর একটু মানে আরও অত্যাধুনিক অস্ত্র দিয়ে বলবে যে এখন তোমাদের কাছে সব কিছু আছে, এখন তোমরা স্বাধীনতার পথে হাঁটো, যুদ্ধ করো, আমরা পিছন থেকে সাহায্য করব। কারণ ওই যে জাতিসংঘের আমরা সাইন করে ফেলেছি, তারা যদি স্বাধীন রাষ্ট্র হিসেবে থাকতে চায় দিতেও বাধ্য থাকিবে। টাকায় লেখা থাকে না, চাহিদা মাত্র দিতে বাধ্য থাকিবে। এইরকম আপনার আদিবাসী এই যে শব্দটিও এরকম কিছু লুকায়িত কথা আছে, চাহিদা মাত্র দিতে বাধ্য থাকিবে। কি জিনিস? আমি যদি স্বাধীন রাষ্ট্র চাই বাংলাদেশকে দিতে দিতে হবে আমাকে,
তা বাংলাদেশের নাগরিক হিসেবে, আমি একজন দেশপ্রেমিক নাগরিক হিসেবে আমি তো চাই না ভাই এদেশে আমি একসাথে থাকতে চাই। আমি আমার অস্তিত্ব রক্ষা করতে চাই, আমি আমার জাতি থেকে মানে টিকিয়ে রাখতে চাই। তাই বলে হয় না যে আমি বিলীন করে ফেলতে চাই, রক্ষা করতে চাই আমি দেশের সাথে থেকে। আমি দেশের সংখ্যাগরিষ্ঠ বাঙালির সাথে শত্রু করে দেশের বিপক্ষে গিয়ে না। এই জন্য আমি আদিবাসী হিসেবে থাকতে চাই না, আমি আদিমবাসী হতে চাই না। আমি ডিজিটাল যুগের ডিজিটাল চাক হিসেবে, ডিজিটাল মানুষ হিসেবে আসলে এই যে আমরা এখন এসি রুমে স্টুডিওতে বসে আছি, এরকম এসি রুমে আমিও থাকতে চাই। এই পাহাড়ের মানুষরাও থাকতে চায়। পাহাড়ের মানুষ আর জঙ্গলে থাকতে, গুহায় থাকতে চায় না ভাই। আমাদেরকে আদিমবাসী বানিয়ে গুহায় রাখিয়েন না।